বাংলা বিরোধী কারা? বিজেপি? ইঙ্গিত কিন্তু বিজেপির দিকে, অমিত শাহের দিকে। কি বলবে? বাংলা বিরোধী তো কীর্তি আজাদ, বাংলা বিরোধী তো ইউসুফ পাঠান, বাংলা বিরোধী তো শত্রুঘ্ন সিনহা। কীর্তি আজাদকে একই মঞ্চে নিয়ে পেছনে বসিয়ে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রকাশ্য ভিডিও আছে, যে বাংলা বোঝে না, বাংলার কৃষ্টি বোঝে না, সংস্কৃতি বোঝে না। পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূলের এমএলএ দাঁড়িয়ে বলছে 30% হিন্দুকে ভাগীরথীর জলে বিসর্জন দেওয়া হবে। তাহলে বাঙালি বিরোধীটাকে আমাকে বলতে হবে না, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির দলের লোকেরাই, উনি তাদেরকে বলতে চেয়েছে। আর কুণাল ঘোষ বলে দিয়েছে, কুণাল ঘোষ বলে দিচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধীটাকে। বিজেপি তো তাদের মধ্যে কেউ নয়। সাদা হাতি কুণাল ঘোষ কাকে বলেছে? কে কুণাল ঘোষকে ইডি সিবিআই এর তদন্তের মুখোমুখি ফেলেছে, ইডিকে ধরিয়ে দিয়েছে? কুণাল ঘোষ বলেছে। সেই কুণাল ঘোষ তো আরও বলেছে যে কুণাল ঘোষের যে বক্তব্য আমরা সামনে এসেছে, সেই সামনে আসার বক্তব্য কিন্তু উনি উত্তর কলকাতায় তাপস রায়ের হয়ে ব্যাট ধরলেন। এইটা হঠাৎ করে সাধারণ সম্পাদক তকমা চলে যাওয়ার পর তাপস রায়ের হয়ে ব্যাট ধরা কোথাও কি বিজেপির শুরু? লাইন দেওয়া রয়েছে। দেখুন, কপালের দোষ কুণাল ঘোষ, এটা কথায় বলে। তো এবার ব্যাপার হচ্ছে, উনি এখন যখন দায়িত্ব নিয়েছেন, যে উনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করেছিল, সারদায় জেল খাটিয়েছে কুণাল ঘোষকে। কে জেল খাটিয়েছে, কে অ্যারেস্ট করেছিল? ইডি সিবিআই তো করেনি, মমতা ব্যানার্জির পুলিশ করেছিল। যে মমতা ব্যানার্জির পুলিশ কুণাল ঘোষকে বক্তব্য রাখতে দেয়নি, পুলিশ গাড়ির মধ্যে ঢাং 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 করে বাজিয়েছিল। সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এটা তো কুণাল ঘোষ বলেছিল। সারদার সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে। তৃণমূলের সাধারণ সম্পাদক, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা, বিজেপির কথা তো নয়। না, যাচ্ছেন, সমর্থন করবেন, গেলে সমর্থন করবেন? গেল যাওয়া আসা নিয়ে তো কোনো কথা নেই। তৃণমূলে থাকাকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তিনি বলেছেন মমতা চোর, আমরা বলিনি, তিনি বলেছেন। তখন তিনি যখন বলেছেন, তাপস পাল কি বলেছিল? আমি তো লোকের কথা শুনেই করেছিলাম। 75-25 দোলা সেন বলেছিল, 75 দাও 25 নাও। তো যে দলটার একমাত্র কাজ হচ্ছে চুরি করা, কাটমানি নেওয়া, এবং এটা তো হতে পারে না যে আপনি কোম্পানির সিইও হয়ে আপনি জানেন না আপনার আন্ডারে কর্মচারীরা একের পর এক বদমাইশি করে যাচ্ছে, আপনি ভাগ পান বলেই না হয়। একটা সরকারি দপ্তরের দুর্নীতি সরকারের ইনভলভমেন্ট ছাড়া যে হয় না, এটা পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে দিয়ে দিন। আড়ালে অবডালে ক্যামেরাটা অফ করে তৃণমূল করে সেরকম একটা মানুষকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে, যদি সৎ হয়, তা যদি ভাগ না পেয়ে থাকে, সেও বলবে সরকারি দুর্নীতি সরকারের ইনভলভমেন্ট ছাড়া, সরকারের মাথায় টঙে যে বসে আছে সে ছাড়া সম্ভবপর নয়। একদমই তাই। আমরা সন্দেশখালীর দিকে গঙ্গাধর কয়াল, প্রচণ্ড বিতর্কিত একটা ভিডিও অরূপ চক্রবর্তী প্রথম সৌজন্যে সমস্ত মূল সারির মিডিয়ারা দেখালো। এই যে আলোচনা, এই যে 21 তারিখের তোলা ফুটেজ, কি বলবে? এটা কি সাজানো? তো তাহলে বিজেপির তো এই মহিলাদের ব্যবহার করছে বিজেপি, এরকম কি? যে ভিডিওটাকে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, সেই ইউটিউব চ্যানেলটার জন্ম সেই দিনকেই হয়েছে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, ভিডিওটাকে ভালো করে দেখবেন। আপনিও ভিডিও করছেন, আপনার ভিডিওতে যদি টাইমার থাকে 1 মিনিট 5 সেকেন্ডের পরে 1 মিনিট 10 সেকেন্ড হবে, 1 মিনিট 20 সেকেন্ড হবে, 1 মিনিট 30 সেকেন্ড হবে। 1 মিনিট 30 সেকেন্ডের পরে কি 1 মিনিট 5 সেকেন্ড হতে পারে? 1 মিনিট 40 সেকেন্ডের পরে 1 মিনিট 10 সেকেন্ড হতে পারে? হতে পারে না। 5-এর পরে 10, এরকমভাবে সেকেন্ড প্রোগ্রেসিভ হতে পারে, পেছনে আসে না। তো ভিডিওটা ভালো করে দেখবেন। দুর্ভাগ্যবশত ওই যে বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তো তৃণমূলের আইটি সেল, এই যাদের কথা কুণাল ঘোষ বলে দিয়েছে, যাকে মুখপাত্র বানানোর কথাই, প্রবীণ না কি নাম আইপ্যাকের, যাদের কথায় অভিষেক ব্যানার্জি দলটাকে চালনা করছে, তারা সব করতে গিয়ে একটাখানে তাড়াহুড়োতে ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে ভিডিওর টাইমারটা 1 মিনিট 40 সেকেন্ডের পরে 1 মিনিট 5 সেকেন্ড হয় না, 1 মিনিট 15 সেকেন্ড হয় না। আগের কথা পিছে, পিছের কথা আগে, অন্ধকার ঘরের মধ্যে দিয়ে একটু কাঁচা কাজ হয়ে গেছে, একটু পাকা খাটানো। আসলে লেখাপড়াটা জানে না, তো শিক্ষাগত যোগ্যতাটা নেই। অভিষেক ব্যানার্জি যে MBA ডিগ্রিটা, ওটা তো জালি।
ও গ্র্যাজুয়েট না আন্ডার গ্র্যাজুয়েট আমরা জানি না। তৃণমূলের যতগুলো মুখপাত্র যায়, একজনের ব্যাপারে তো আমি 100% জানি, উনি একবার উচ্চ মাধ্যমিক দিয়ে পাশ করেননি, দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করেছিলেন বলে তার বন্ধুরা বলেছিল, পাশ করেছেন কিনা আমি জানি না। তো দুবার তিনবারে যারা উচ্চ মাধ্যমিক দেয়, যে রাজনীতিবিদরা 3বার 4বারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তাদের মাথায় যে একটু কম ঘি থাকবে, স্বাভাবিক ব্যাপার। তৃণমূল বলছে রাজ্যপাল পালিয়ে গেছে, কি করে? শ্লীলতাহানির অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে, ক্ষমতা বলে উনি ওনার বিরুদ্ধে তদন্ত করা যাচ্ছে না, কিন্তু রাজ্যপাল হয়ে এরকম একজন মহিলা শ্লীলতাহানি, তারপরে এখন কেরালায়, এভাবে কি পালিয়ে গেলেন তৃণমূলের মুখপাত্র? রাজ্যপালের কথা রাজ্যপাল বলবে। রাজ্যপালকে হাতে খড়ি দিয়ে অ আ ক খ তৃণমূল শেখাতে গেছিল, এবার হাতে খড়ি দিতে গিয়ে তারা কি কি শিখিয়েছে কি শেখায়নি সেটা রাজ্যপাল জানেন আর তৃণমূল জানেন, ওটা ওদের মধ্যেকার ব্যাপার, আমরা তার মধ্যে ইনভলভ হব না। কুণাল ঘোষ নিয়ে গিয়ে দুর্গাপুজোর না সরস্বতী পুজোর ফিতে কাটিয়েছিল রাজ্যপালকে দিয়ে, তো তৃণমূল খুব ভালো করে জানে সেটা। তৃণমূলের সঙ্গে রাজ্যপালের কি সম্পর্ক, আমরা তো কোনো মন্তব্য করব না। একেবারেই তাই। দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে আপনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সুজন চক্রবর্তী প্রার্থী, দমদমের একেবারে প্রবীণ ক্যান্ডিডেট সিপিআইএমের সুজন চক্রবর্তী, তিনি বলছেন যে 7 থেকে 8টা আসন তো বামপন্থীদের সম্ভব, সেটা 12-13টা পর্যন্ত সম্ভব। কোন অঙ্কে এই 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 আসন রেশিওটা হচ্ছে? তাহলে বিজেপি কত, তৃণমূল কত, কোথায় গেল বাকি দলগুলো? 12-13টা সম্ভব। এটা গরমের প্রভাবে সম্ভব। তাপমাত্রা 44 ডিগ্রি হয়ে গেলে পরে মাথা একটুখানি সোডিয়াম পটাশিয়াম গড়বড় হয়ে গেছে, তাতে 12-13টা কেন, 42-42টা আসনও সিপিএম পাবে, এটাও সম্ভব। দমদমে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী প্রচার করার আগে বলুক যে সবটাকে বন্ধ করেছে, ডানলপটাকে বন্ধ করেছে, এবং ডানলপ টায়ার্স বন্ধ হওয়ার জন্য যে অ্যান্সিলিয়ারি রাবার ইন্ডাস্ট্রিজগুলো ছিল, নামের তালিকাটা দিয়ে দেবো। আগে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী বলুক ডানলপ খুলবে কিনা, যে সব খুলবে কিনা। সুজন চক্রবর্তী পরিষ্কার বলছে রুটি রুজি হকের লড়াই। আরে রুটি রুজি হকের লড়াই তো সুজন চক্রবর্তীরাই বন্ধ করেছে। রুটি রুজি হকের লড়াইয়ের জন্যই তো এতগুলো কলকারখানা বন্ধ হয়েছে। এইখানেই তো দুটো বলে দিলাম। এখনও মানুষের গাড়ি চলছে, টায়ারের বাইক, সাইকেল, গাড়ি, এরোপ্লেন। ডানলপের টায়ার এরোপ্লেনের টায়ারের জন্য বিশ্ববিখ্যাত ছিল, এখনও আকাশে প্লেন চড়ছে। শুধু আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেছে, আমাদের মানুষ রোজগার বন্ধ হয়ে গেছে, আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের ইনকাম কমে গেছে। যে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরেও 33% জিডিপিতে কন্ট্রিবিউট করতো, আজকে তার কন্ট্রিবিউশন হচ্ছে 3%, 30 থেকে 3-এ নেমে গেছে। তার জবাবটা আগে সুজন চক্রবর্তী দিক, যে এই যে অবদান পশ্চিমবঙ্গের 30 থেকে 3-এ নিয়ে যাওয়া, এটা তো সুজন চক্রবর্তীদের অবদান, সেটা বলুক। স্পেসিফিক আমার শেষ প্রশ্ন, রাহুল গান্ধী 1 লক্ষ টাকা করে দুস্থ মহিলাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সভামঞ্চ থেকে দিয়েছেন, ইস্তেহারেও রয়েছে। এর কাউন্টার হিসেবে কিন্তু নরেন্দ্র মোদী একেবারে সেই দিকে যাননি, উনি একটা ডেভেলপমেন্টের ধাঁচা ধরে রয়েছে। এই যে রাহুল গান্ধী আবার জনমুখী প্রকল্প করে এগিয়ে আসতে চাইছে, কি মনে হচ্ছে এবার কি রাহুল গান্ধী বেশ খানিকটা জায়গা করতে পারে? দেখুন, রাহুল গান্ধী কি বলছে না বলছে তাই নিয়ে বাস্তবিক এই মুহূর্তে ভারতবর্ষ আর কোনো কিছু ভাবনা চিন্তাই করছে না। কেন করছে না? কারণ রাহুল গান্ধীর আলু থেকে সোনা বার করা, রাহুল গান্ধীর ওই ওবিসি কোটায় সেক্রেটারিরা, জয়েন্ট সেক্রেটারি ওবিসি কোটা আছে কি না 92, এই সমস্ত ভুলভাল কথা। কাস্ট সেন্সাস, যে কাস্ট সেন্সাস পণ্ডিত জওহরলাল নেহরু বিরোধিতা করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন তৈরি হয়েছিল, যে কাস্ট সেন্সাসের বিরোধিতা তার বাপ করেছিল রাজীব গান্ধী, করে সেই যে গোলগুলো খাচ্ছে এনজিওর কাছ থেকে কথা শুনে, আর ইটালিয়ান কিছু এনজিও পোপ আর ভাটিকানের কথা শুনে বক্তব্য রাখছে। তো রাহুল গান্ধী 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, উনি প্রধানমন্ত্রীও হবেন না, কিছুই হবেন না, উনি পাপ্পু আছেন, পাপ্পুই থাকবেন।